দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টালো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলো বা দুদেশের ঐতিহাসিক মৈত্রর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে এক গুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারতবিরোধী মন্তব্য করেছেন, সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আরেকটা বড় কারণ। এর আগে চাণক্যপুরের বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে গতরাতের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ আহমেদুল্লাহ মন্তব্য করেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। অতি সমৃদ্ধ একটি অতীতের পটভূমিতে এর পারস্পরিক নির্ভরশীলতা অনুধাবন করা প্রয়োজন। এই সম্পর্ককে তিনি বর্ণনা করেছিলেন অর্গানিক রিলেশনশিপ হিসেবে। ৭১-এর যুদ্ধে যে ১৬৬৮ জন ভারতীয় সৈন্য বাংলাদেশের ভূখণ্ডে চরম আত্মত্যাগ করেছিলেন, প্রগাঢ় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছিলেন তাদের কথাও। সেই অনুষ্ঠানে তখন হাজির বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একাধিক ভারতীয় সেনানী, ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল রাকেশ কাপুর, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ মিয়ানমার বিভাগের উপপ্রধান বিশাম, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা অন্তত ৪ জন সাবেক কূটনীতিবিদ, ওয়ারেফ ব্রকিংস, আইডিএসের মতো বহু থিঙ্ক ট্যাঙ্কের অজস্র গবেষক, দিল্লির প্রথম সারির সাংবাদিকরা। অনুষ্ঠানের ঠিক পর রিয়াজ হামিদুল্লাহ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেন, পারস্পরিক আস্থা, মর্যাদা, প্রগতিশীলতা, সুফল ভাগাভাগি আর অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুদেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। ওই পোস্টে তিনি ট্যাগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। রাত পোহাতেই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাউথ ব্লকে ডেকে পাঠায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। ভারত যে মনে করেছে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশ দ্রুত অবনতি হচ্ছে, এই পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন ও বিচলিত, সেটাও বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়। বিশেষ করে ভারতের ভাষায় কোনো চরমপন্থী গোষ্ঠী যে ঢাকায় ভারতীয় দূতাবাসকে নিরাপত্তা হুমকি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, সেদিকেও তার দৃষ্টি আকর্ষণ করা হয়। সাউথ ব্লকে ওই বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, গত সপ্তাহান্তে দিল্লি ও ঢাকার মধ্যে বিবৃতির লড়াইয়ের পর এই তলব তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না। এর আগে গত রোববার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানিমূলক সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে বানচালের প্রচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূতের কাছে। বস্তুত গত ১.৫ দশকের মধ্যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতের নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে নানা ইস্যুতে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, পারস্পরিক দোষারোপ ও বিবৃতি জারির অজস্র ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনা প্রবাহ তাতে সবশেষ সংযোজন। দিল্লি কেন তলব করল হাইকমিশনারকে? বাংলাদেশে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের ডাকে বুধবার বিকেলে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তাদের লক্ষ্য ছিল দূতাবাসের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা। যদিও এদিন স্থানীয় সময় বিকেল 3:30 নাগাদ বাংলাদেশের পুলিশ ঢাকার উত্তর বাড্ডাতে ব্যারিকেড দিয়ে মাঝপথে বিক্ষোভকারীদের আটকে দেয়। তাছাড়া বিজয় দিবসে বা 16 ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম প্রায় 15 বছর আগে বিএসএফের হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ফেলানী এভিনিউ রাখার ঘোষণা করে। দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সেই অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের মানুষের সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারের ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। ভারতের এই নৃশংসতা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই সড়কের নাম করেছি ফেলানী সড়ক। এর কদিন আগেই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি চালানো বন্দুকধারীরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের এক অভিযোগের ভিত্তিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, ভারত যদি বাংলাদেশের শত্রুদের তাদের ভূখণ্ডে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশও ভারত বিরোধী শক্তিগুলোকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে বা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইবে। উত্তর পূর্ব ভারত জাতীয় নিরাপত্তার জন্য দিল্লির চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি ইস্যু। সেই আঙ্গিকে হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য ভারতকে খুবই প্ররোচনামূলক বলে মনে করছে। বিশেষ করে ভারত যেহেতু মনে করে অতীতে উত্তর পূর্বাঞ্চলে বহু
বহু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছে এবং সে দেশের বিগত কিছু সরকার তাদের প্রশ্রয় দিয়েছে। তাই হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যকে হালকা করে নেওয়ার সুযোগ নেই বলে দিল্লিতে কর্মকর্তাদের অভিমত। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ 17 ডিসেম্বর সকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল তার পেছনে এই সবগুলো কারণই দায়ী। পরে ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে কোনো চরমপন্থী গোষ্ঠী একটি মিথ্যা বয়ান বা ফলস ন্যারেটিভ তৈরি করতে চাইছে, ভারত যার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। আরও বলা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে দেশের অন্তর্বর্তী সরকার এইসব ঘটনার কোনো যথাযথ তদন্তও করেনি, ভারতের সঙ্গেও কোনো অর্থবহ সাক্ষ্য প্রমাণ শেয়ার করেনি। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই ভারত যে সেখানে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, দিল্লির এই পুরনো অবস্থানের কথাও রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে এদিন আরও একবার বলা হয়েছে। মুক্তিযুদ্ধে মৈত্রীর আবহে যেভাবে তালভঙ্গ, অথচ ঠিক এর আগের সন্ধ্যাতেই দিল্লির সাক্ষী থেকেছে ভারত বাংলাদেশ মৈত্রীর এক অসাধারণ মুহূর্তের, যেখানে ৭১-এর স্মৃতিচারণায় নানা মধুর প্রসঙ্গ উঠে এসেছিল দুই দেশের বক্তাদের কণ্ঠেই। বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপনের সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভারতের ফরেন পলিসির জীবন্ত কিংবদন্তি সাবেক পররাষ্ট্র সচিব এম কে রাজগুত্রার বয়স এখন ১০১ পেরিয়ে গেছে। এই শতবর্ষী লিজেন্ডকে তার দিল্লির বাসভবনে গিয়ে নিজে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। কে রাজগুত্রাও কথাও দিয়েছিলেন আসবেন এবং ৭১ ও ১৬ ডিসেম্বর কিভাবে দিল্লিতে একের পর এক ঘটনাগুলো ঘটেছিল সেই স্মৃতি ভাগ করে নেবেন বলেও জানিয়েছিলেন। সেই সময় মিস্টার রাজগুত্রা ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা। যদিও শেষ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় মিস্টার রাজগুত্রা গতকালের অনুষ্ঠানে আসতে পারেননি, তবে রাষ্ট্রদূত তার বদান্যতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। বস্তুতে ভারতে অনেক পর্যবেক্ষকই মনে করেন, বাংলাদেশে গত বছর দেড়েক ধরে মুক্তিযুদ্ধ ভারত বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার গৌরবময় ইতিহাসকে ম্লান করার একটা সচেতন প্রচেষ্টা চলছে। সেই আবহে গত সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে বিজয় উদযাপন অনুষ্ঠানকে একটি খুব প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুব ইতিবাচক লক্ষণ বলেই মনে করছেন। অনুষ্ঠানে বিবিসিকে বলেছিলেন, ঢাকায় যেখানে অন্তর্বর্তী সরকার পরপর ২ বছর বিজয় দিবসের প্যারেডই বাতিল করে দিল, আমি তো ভাবতেই পারিনি এখানে তাদের হাইকমিশন এত ধুমধামের সঙ্গে বিজয় দিবস পালন করবে। কিন্তু এই মৈত্রীর আবহে তালভঙ্গ হলেও বেশি সময় লাগেনি। ওই অনুষ্ঠানের কয়েক ঘন্টা পরেই আজ সকালে যখন ভারত বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় লাগাতার দেখানো শুরু করলো সাউথ ব্লকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব, তখনই আবার সবাই অনুধাবন করলেন সম্পর্ক মেরামতের যত যাই চেষ্টা হোক, দিল্লি ও ঢাকার মধ্যে সবকিছু মোটেও ঠিকঠাক চলছে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।